মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে। বিএনপি এখন রাজাকার নির্ভর একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ বরাবরই অভিযোগ করে এসেছে যে হাওয়া ভবন হল দুর্নীতি ও সন্ত্রাসের উৎস। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে বিএনপি বসে আঙ্গুল চুষবে না। ভাঙন। এই সময় বিএনপি আরেকবার ভাঙনের মুখে পড়ে। উল্লেখ্য যে রাষ্ট্রপতির পদ ছেড়ে দিতে বাধ্য হওয়ার পর 2004 সালের 8ই মে অধ্যাপক বদরুজ্জোহা চৌধুরী বিকল্পধারার বাংলাদেশ নামে একটি নতুন দল তৈরি করেছিলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন বিএনপি নেতা মেজর আব্দুল মান্নান। মেজর মান্নান বিকল্পধারার সাধারণ সম্পাদক নিযুক্ত হন। 2006 সালের 27 অক্টোবর বিএনপি আরেক দফা ভাঙে। কয়েকজন নেতাকর্মী সহ কর্নেল অলি আহমেদ বিএনপি থেকে বেরিয়ে এসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেন। এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, বিএনপি এখন রাজাকার নির্ভর একটি রাজনৈতিক দল। নতুন দল করার আগে বদরুজ্জোহা চৌধুরী, অলি আহমেদ, শেখ রাজ্জাক আলী প্রমুখ একটি সমঝোতাপত্রে সই করেন। সমঝোতাপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দুর্নীতিবাদ চক্র ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়ে বদরুজ্জোহা চৌধুরী রাষ্ট্রপতি পদ ছেড়ে দিয়েছিলেন। এখন সরকারের অধিকাংশ মন্ত্রী, সংসদ ও দলীয় নেতা এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নজিরবিহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সন্ত্রাস, সার ও বিদ্যুৎ কেলেঙ্কারি রাষ্ট্র পরিচালনার সীমাহীন ব্যর্থতার কারণ অযোগ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদ সংগ্রামের ডাক দিয়েছেন। নতুন দলের নাম রাখা হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। অধ্যাপক বদরুজ্জোহা চৌধুরী নতুন দলের সভাপতি, অলি আহমেদ নির্বাহী সভাপতি এবং মেজর এম এ মান্নান মহাসচিব মনোনীত হন। দলের মৌলিক নীতি হিসাবে প্রচলিত রাজনীতির বিকল্প ধারার হিসাবে সুস্থ, আধুনিক ও উদার গণতন্ত্রের রাজনীতি চর্চার কথা বলা হয়। এলডিপি তৈরির হওয়ার সঙ্গে সঙ্গে আগে তৈরি হওয়া বিকল্পধারার বাংলাদেশ নতুন দল একীভূত হয়ে যায়। সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া তারেক রহমানের কবল থেকে বের হয়ে আমরা একত্রিত হয়েছি। এই দুর্নীতিবাজ যুবরাজ ও তার সাঙ্গপাঙ্গদের প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণকে এগিয়ে আসতে হবে। তারেক রহমানকে নিয়ে দলের ভেতরে ও বাইরে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক ছিল। বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস, যা হাওয়া ভবন নামে পরিচিত, সেখানে বসে তারেক রহমান এক ধরনের বিকল্প সরকার চালাতেন বলে সমালোচনা ছিল। আওয়ামী লীগ বরাবরই অভিযোগ করে এসেছে যে হাওয়া ভবন হল দুর্নীতি ও সন্ত্রাসের উৎস। সময়টা ছিল বিএনপির জন্য পড়ন্ত বিকেল। উইকিলিক্সের তার বার্তায় হাওয়া ভবন প্রসঙ্গে উঠে এসেছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল সিদ্দিকী হাওয়া ভবনকে বলতেন ইউএন টানেল। সেই ইউএন টানেল তারেক রহমানের কতিপয় বিকারগ্রস্ত বন্ধু রয়েছেন। এছাড়া অনেক মন্ত্রী, সংসদও নিজেদের স্বার্থে হাওয়া ভবনের নাম ব্যবহার করতেন। গণমাধ্যমেও এ নিয়ে অনেক কথাবার্তা, আলোচনা, সমালোচনা হয়। বিএনপির এসব প্রচারের কোনো জুৎসই প্রতিবাদ বা পাল্টা জবাব দিতে পারেনি। ঠিক এই সময় দলের মধ্যে ভাঙন বিএনপিকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দেয়। দলের কিছু বঞ্চিত নেতা হয়তো মনে করেছিলেন সরকারের মেয়াদ শেষ হয়ে আসছে এবং এটাই হচ্ছে দল ভেঙে নতুন দল বানানোর উপযুক্ত সময়। তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, এ নিয়ে বিএনপি ছক কষছিল। বিএনপি সরকার সংবিধানের 14th সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়সসীমা 65 বছর থেকে বাড়িয়ে 67 বছর করে। আওয়ামী লীগ অভিযোগ করে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার মতলবেই এই সংশোধনী আনা হয়েছে। আওয়ামী লীগের বিচারপতি কে এম হাসানকে বিএনপির পছন্দের লোক হিসাবেই প্রচার করে। এই প্রচারের সত্যতা ছিল, বিচারপতি হাসান বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। জিয়াউর রহমানের সরকার তাকে ইরাকের রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একবার তিনি বিএনপির মনোনয়নও চেয়েছিলেন। এছাড়া আওয়ামী লীগের অভিযোগ ছিল, বিচারপতি হাসান সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর হত্যা মামলার আপিল শুনানির সময় বিব্রতিবোধ করেছিলেন। এছাড়া তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ফারুক রশিদের ভাইরা ভাই হওয়ায় শেখ হাসিনার কাছে তিনি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিলেন না। 2006 সালের 28 সেপ্টেম্বর পল্টনে এক জনসমাবেশে শেখ হাসিনা সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, বিচারপতি হাসান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলে ঢাকা অচল করে দেওয়া হবে। যার যা আছে তাই নিয়েই আপনারা ঢাকা আসবেন। 23 সেপ্টেম্বর কুমিল্লার বরুড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে বিএনপি বসে আঙ্গুল চুষবে না। একটি গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে 5, 16 ও 23 অক্টোবর 2006 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আব্দুল জলিল ও বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যে বৈঠক হয়। তারা একমত হতে পারেন 28 অক্টোবর 2006 তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। 27 অক্টোবর 14 দলীয় জোট লগি বৈঠার সমাবেশ ঘোষণা করে।
এই দিন 4 দলীয় জোটের শরিক জামাতে ইসলামে বাইতুল মোকাররম মসজিদের উত্তর দিকের গেটের সামনে সমাবেশ করে। দুই জোটের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারি হয়। সারাদিন সারা দেশে ওই দিন রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষে 11 জন নিহত হয়। আহত হয় কয়েক হাজার মানুষ। ঢাকায় 5 জন এবং কুষ্টিয়া, কুড়িগ্রাম, মাগুরা, মেহেরপুর, বাগেরহাট ও মৌলভীবাজারে 1 জন করে নিহত হয়। ঢাকায় নিহত ব্যক্তিদের মধ্যে 3 জন ছিলেন আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগ ও জামাতের সমর্থকদের মধ্যে ঢাকায় সারাদিন ধরে গুলি বিনিময়, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ছোড়া, ককটেল ফাটানো এবং পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়া হয়। 28 অক্টোবর বিচারপতি KM হাসান তার বাসভবনের সামনে সাংবাদিকদের কাছে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ভেঙে যাওয়ায় আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে আনুষ্ঠানিকভাবে তার অপরকতার কথা জানিয়ে দেন। ওই দিনই বেগম জিয়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ক্ষমতা ছেড়ে দেন। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত না হতে পারায় ইউরোপ ইউনিয়ন ও যুক্তরাজ্যের হাইকমিশন হতাশা ব্যক্ত করে। 29 অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় মার্কিন দূতাবাস থেকে তাকে অভিনন্দন জানানো হয়। ইউক্লিয়াসের ফাঁস করা তথ্যে ওই সময়ের নাটকীয় ঘটনাবলীর আঁচ পাওয়া যায়। বিচারপতি KM হাসান তার উপদেষ্টা খোঁজা শুরু করে দিয়েছিলেন। বিচারপতি হাসান ছিলেন বঙ্গবন্ধুর হত্যাকারী কর্নেল ফারুক রশিদের ভাইরা এবং আওয়ামী লীগের কাছে তিনি একেবারেই গ্রহণযোগ্য ছিলেন না। প্রধান উপদেষ্টা পদে বিচারপতি মইনুর রেজা চৌধুরীর কথা ভাবা হয়েছিল, কিন্তু নিয়োগের আগেই তিনি মারা যান। এরপর সুপ্রিম কোর্টের 2 জন অবসরপ্রাপ্ত বিচারপতি নাম ক্রমানুসারে চলে আসে। তারা ছিলেন বিচারপতি AM আজিজ এবং বিচারপতি হামিদুল হক। বিচারপতি আজিজ ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং আওয়ামী লীগের কাছে তিনি ছিলেন অগ্রহণযোগ্য। বিচারপতি হামিদুল হক জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসাবে একটা লাভজনক পদে থাকায় তাকে উপযুক্ত বিবেচনা করা হয়নি। এছাড়া তার ব্যাপারে বিএনপির আপত্তি ছিল। পরবর্তী বিকল্প ছিলেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। তিনিও বিএনপির কাছে গ্রহণযোগ্য ছিলেন না। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া বিচারপতি মাহমুদুল আমিনের বিরোধিতা করার জন্য আক্ষেপ করেছিলেন। ইউক্লিয়াসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায় 27 সেপ্টেম্বর 2006 মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস তার পাঠানো এক বার্তায় শেখ হাসিনার বরাত দিয়ে জানিয়েছিলেন বিচারপতি KM হাসান শেখ হাসিনার পিতার হত্যাকারী 2 দণ্ডিত আসামির আত্মীয়। হাসানকে মানতে না পারার ক্ষেত্রে সেটাই ছিল প্রকৃত ও আবেগপূর্ণ কারণ। বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। এখানে বিএনপির ভুল ছিল আওয়ামী লীগের বিরোধিতার আসল কারণ খুঁজে না দেখে এবং বিকল্প চিন্তা না করে বিচারপতি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ 29 অক্টোবর রাত 8টায় প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন। তার রাষ্ট্রপতির পদও বহাল থাকলো। ওই রাতেই শেখ হাসিনা তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাষ্ট্রপতির আচরণ থেকে সিদ্ধান্ত নেব। 30 অক্টোবর বা সারাদিন উপদেষ্টা তালিকা তৈরি করা নিয়ে বঙ্গভবনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দর কষাকষি চলে। রাতে 10 জন উপদেষ্টা শপথ নেন। তারা ছিলেন বিচারপতি ফজলুল হক, আকবর আলী খান, CM শফি সামি, হাসান মোরশেদ চৌধুরী, ধীরাজ কুমার নাথ, মাহবুবুল আলম, সুফিয়া রহমান, ইয়াসিন মুর্শেদ ও সুলতানা কামাল। আওয়ামী লীগ ও বিএনপির উপদেষ্টা নিয়োগের সুপারিশ করে রাষ্ট্রপতিকে আলাদা তালিকা দিয়েছিল। আওয়ামী লীগের তালিকা থেকে মাত্র 1 জনকে নেওয়া হয়। বিএনপির দেওয়া তালিকা থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ করা হয়। অবশ্য তালিকার বাইরে থেকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট অংশ নেওয়া থেকে বিরত রাখার কৌশল নিয়ে এগোতে থাকে বিএনপি। এই সম্পর্কে প্রথম আলো 18 নভেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো কিংবা প্রধান রাজনৈতিক দল অংশ নিল কিনা তার চেয়ে বিএনপির কাছে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা। এভাবেই প্রস্তুতি চূড়ান্ত করছে বিএনপি ও 4 দল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 14 দলের দাবি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের বিচারপতি MA আজিজের পদত্যাগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করলে পরবর্তী নির্বাচন করা সুফল পাবে 14 দল। দাবি পূরণ না হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। এ বিষয়ে মোটামুটি নিশ্চিত হয়ে বিএনপি মনে প্রাণে চাইত নির্বাচন কমিশনের পুনর্গঠন ঠেকিয়ে রাখতে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদের কার্যকলাপ দেখে মনে হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার বিএনপির পরামর্শেই চলছে। উপদেষ্টার মধ্যেই এ নিয়ে মতান্তর ছিল। বরাবরই মতামত উপেক্ষা হওয়া এবং রাজনৈতিক সংকট নিরসনে তাদের উদ্যোগে ব্যর্থ হওয়া আকবর আলী খান, হাসান মোরশেদ চৌধুরী, CM সাফি সামি ও সুলতানা কামাল 11 ডিসেম্বর 2006 উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। 12 ডিসেম্বর মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ খান, শফিকুল হক চৌধুরী ও শোয়েব আহমেদকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়।
জাতিসংঘের মহাসচিব কফি আনান নির্বাচন কমিশনের উপর আস্থা ফিরিয়ে এনে সবার জন্য নির্বাচনের সমান ক্ষেত্র তৈরি করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানায়। মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বড় রাজনৈতিক দলগুলোকে নতুন করে আলোচনায় বসার জন্য এবং প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদকে নিরপেক্ষ থাকার আহ্বান জানায়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন, ভোটের তালিকা সংশোধনের পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। 18 ডিসেম্বর পল্টন ময়দানে এক জনসভায় তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে হরতালের ডাক দেন। এই সময় মঞ্চে 14 দলীয় নেতারা ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ এবং এলডিপির চেয়ারম্যান বদরুজ্জোহা চৌধুরী উপস্থিত ছিলেন। বক্তৃতায় এরশাদ বলেন, অতীতে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য জনগণের কাছে আমি ক্ষমা চাইছি। জাতীয় পার্টিকে নিয়ে বিএনপিতে বরাবরই অস্বস্তি ছিল। এরশাদ এক এক সময় এক এক কথা বলেন, তাকে আস্থায় নেওয়া যাচ্ছিল না। এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টি সভাপতি মণ্ডলীর সদস্য বেগম রওশন এরশাদ 20 ডিসেম্বর 2006 রাতে হাওয়া ভবনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তার সঙ্গে ছিলেন শেখ শওকত হোসেন নীলু, বেগম রাজিয়া ফয়েজ, ইসলাম হোসেন বেঙ্গল, মঈনুদ্দিন ভূঁইয়া প্রমুখ। তাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার কথাবার্তা হয়। রওশন এরশাদ খালেদা জিয়াকে আশ্বস্ত করে বলেন যে তারা খালেদা জিয়ার নেতৃত্বে সম্প্রসারিত জোটে যাবেন এবং আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি এবং আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির ব্যানারে নাঙ্গল প্রতীক নিয়ে 300 আসনে প্রার্থী দেবেন। রওশন এরশাদের হাওয়া ভবনে যাওয়ার খবর শুনে এরশাদ ক্ষুব্ধ হন। 23 ডিসেম্বর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও খেলাফতে মজলিসের নেতা শায়খ হাদিস মাওলানা আজিজুল হকের মধ্যে একটা 5 দফা চুক্তি সই হয়। চুক্তিতে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আলেমদের ফতোয়া দেওয়ার অধিকার দেবে। দেশের 63 জন বুদ্ধিজীবী 25 ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, ফতোয়ার স্বীকৃতি দেশকে অন্ধকার যুগে নিয়ে যাবে। বিবৃতিতে যারা সই দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন কবির চৌধুরী, খান সরোয়ার মুর্শিদ, মোশাররফ হোসেন, রেহমান সোবহান, আনিসুজ্জামান, মোজাফফর আহমেদ, হেনা দাস, মেজর জেনারেল সিআর দত্ত, হামিদা হোসেন প্রমুখ। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2 জোটের নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে। 2 জোটই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকে। 26 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জাতীয় সংসদের 300 আসনের 2 জোটের 4146 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। খালেদা জিয়া 5টি আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। শেখ হাসিনা ও এরশাদ যথাক্রমে 4টি ও 5টি আসনের মনোনয়নপত্র জমা দেন। 22 জানুয়ারি 2007 নির্বাচনের দিন ঠিক করা হয়। আওয়ামী লীগ তার শরিকদের 96টি আসন ছেড়ে দেয়। এর মধ্যে জাতীয় পার্টিকে 50, এলডিপিকে 29, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে 4টি করে এবং জাকের পার্টি সহ ইসলামী দলগুলোকে 5টি করে আসন ছেড়ে দেয়। মনোনয়নের শরিকদের মধ্যে বেশ মনোমালিন্য হয়। ইয়াজউদ্দিন সরকারের অধীনে আওয়ামী লীগ আদৌ নির্বাচনে যাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। 3 জানুয়ারি 2007 এক সংবাদ সম্মেলনে 14 দলীয় জোট সহ মহাজোট একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা না থাকার কথা উল্লেখ করে 22 জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তার প্রধান উপদেষ্টা পদত্যাগের দাবি জানায়। 5 জানুয়ারি 2007 এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর জন্য দায়ী হবেন নির্বাচন বর্জনকারীরা। পৃথক এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, এই দায়িত্ব আমরা কেন নেব? এর দায়িত্ব নেবেন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। 6 জানুয়ারি মহাজোট এক ঘোষণায় 7 জানুয়ারি থেকে 3 দিনের অবরোধ ঘোষণা করে। 6 জানুয়ারি রাতে শেখ হাসিনা ধানমন্ডি সুধা সদনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস ও ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। পরদিন সন্ধ্যায় তারা বনানীর হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গেও কথা বলেন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন দেখতে কোনো বিদেশি পর্যবেক্ষক নাও আসতে পারেন। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।